Hello students, welcome to Genetic class. Today we are going to discuss a very important topic, that is a structure, how to make a structure of a compound. Actually shape ব্যাপারটা তো আমরা আলোচনা আমরা দেখেছি, মানে শেপ কিভাবে বের করে। শেপ বের করতে গেলে হাইব্রিডাইজেশন বা সংকরায়নের আমরা ব্যবহারে আমরা ওটাকে করতে পারি। সংকরায়ন বা হাইব্রিডাইজেশন থেকে আমরা তার শেপটাকে বের করতে পারি, কিন্তু অ্যাকচুয়াল স্ট্রাকচার বের করব কিভাবে, সেটা প্রাথমিকভাবে ইনিশিয়ালি শেখাটা খুব জরুরি। আমরা ধরা যাক আমরা যদি নাইট্রিক অ্যাসিডের স্ট্রাকচার বলি, এই বিষয়টা কি, এখন শেপ আর স্ট্রাকচারের মধ্যে একটু ব্যাপারটার পার্থক্য বুঝতে হবে। প্রথম শেপ, ধরো কারোর শেপ রোগা, কারোর শেপ মোটা, আমি যে দাঁড়িয়ে আছি আমার একটা শেপ, তোমার একটা শেপ, অন্য কারোর একটা শেপ তাদের, মানে সে কিরকম শেপ। আর স্ট্রাকচার বলতে কাকে বোঝায়, এই যে আমার হাতটা যে এখানে লাগানো আছে, হাতটা যে মাথার সাথে লাগানো নেই, হাতটা এইখানে আছে, এই যে ঠিক জায়গায় ঠিক জিনিসটা থাকা। অর্থাৎ এই নাইট্রিক অ্যাসিডের সেন্ট্রাল অ্যাটম যদি নাইট্রোজেন হয়, তাহলে নাইট্রোজেনের সঙ্গে অক্সিজেন এবং হাইড্রোজেন গুলো কিভাবে কানেক্টেড, whether it is connected in single bond or double bond or directly connected or indirectly connected, এটা ইম্পর্টেন্ট। এটা হলো স্ট্রাকচার। তো স্ট্রাকচার বের করার জন্য আমরা একটা আজকে অন্য রকমের জিনিস করার চেষ্টা করব, যাতে ইনিশিয়ালি আমরা র্যাডিক্যাল বা মূলক তাদের স্ট্রাকচারগুলো বুঝতে পারি, তাদের স্ট্রাকচারটা বুঝতে পারি। এটা হলে সম্ভব হবে কি, এটা হলে যদি আমরা নাইট্রিক অ্যাসিডের র্যাডিক্যাল নাইট্রেটের স্ট্রাকচার বুঝে নিতে পারি, তাহলে আমরা খুব সহজে নাইট্রিক অ্যাসিডও করতে পারবো। আমি যেমন ধরো সালফেট যদি করতে পারি, তাহলে সালফেট থেকে আমরা খুব সহজে সালফিউরিক অ্যাসিড যেতে পারি। তো প্রত্যেকটা র্যাডিক্যালের স্ট্রাকচার, সেটা বেসিক র্যাডিক্যাল হোক বা অ্যাসিড র্যাডিক্যাল হোক, মিন্স ক্ষারীয় মূলক অথবা আম্লিক মূলক, যেটাই তুমি ভাবো না কেন, তার স্ট্রাকচার যদি না বোঝো, তুমি তার স্ট্রাকচার না করতে পারলে, শেপ তো অনেক পরের কথা। শেপ শিখতে গেলে তোমাকে হাইব্রিডাইজেশন তোমরা জানবে, তার শেপটা কিরকম, সেটা টেট্রাহেড্রাল না পিরামিডিক্যাল আমরা করব, কিন্তু ইনিশিয়ালি আমাদের এইটা শেখা খুব জরুরি। তো আমি এর জন্য 3টে স্টেপ তোমাদেরকে করতে বলবো। এটা একেবারে এইভাবেই মনে রাখার চেষ্টা করব। স্টেপ নাম্বার 1, আমরা ইনিশিয়ালি দুটো ফর্মুলা এখানে ইউজ করব। একটা হলো S = T - V আর U = V - S। এখন এই S কি, T কি, U কি, V কি আসছে, সব কটা বলা হবে। যেমন ধরো এখানে T মানে হচ্ছে টোটাল অ্যাচিভড ইলেকট্রনস আফটার ফর্মেশন অফ, এখানে যেহেতু র্যাডিক্যাল করছি, র্যাডিক্যালের কথাই বলবো। র্যাডিক্যাল বাংলায় আমি তর্জমা করে বুঝিয়ে দিচ্ছি, এটা লেখার পর ভি হচ্ছে টোটাল নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস, এস হচ্ছে শেয়ার্ড পেয়ার ইলেকট্রনস, ইউ হচ্ছে আনশেয়ার্ড পেয়ার ইলেকট্রনস। সোজা কথায় টি মানে হলো একটা র্যাডিক্যাল তৈরি করার পর তাদের টোটাল ওই ফ্যামিলিতে কটা ইলেকট্রন আমরা গুনতে পারবো। যেমন ধরো কার্বনেটকে নিয়ে শুরু করা যাক আজকের আমাদের লড়াই। কার্বনেট যদি আমাদের টার্গেট হয়,
তাহলে কার্বনের তৈরি হওয়ার পরে কার্বনের বাইরে কার্বন 8 ইলেকট্রন অ্যাচিভ করার চেষ্টা করবে। অ্যাট দ্য সেম টাইম তিনটে অক্সিজেন তারা প্রত্যেকে 8 ইলেকট্রন অ্যাচিভ করার চেষ্টা করবে। তাহলে টোটাল অ্যাচিভ ইলেকট্রন কটা হবে? কার্বনের 8 আর প্লাস তিনটি অক্সিজেন মিলে 8, টোটাল 32 ইলেকট্রনস। তার মানে আমি জানি না কে কার সঙ্গে শেয়ার করেছে, আমার ফ্যামিলিতে প্রত্যেকের 8 আছে কিনা, হতে পারে আমার সঙ্গে শেয়ার করা আছে, ডাজন্ট ম্যাটার। টোটাল ইলেকট্রন মিন্স টোটাল ইলেকট্রন। আমি 8 করব, আমার পাশের জন 8 করবে, তার সঙ্গে কানেক্টেড 8 করবে, সবাই 8 করবে। কে কার সঙ্গে শেয়ার করেছে এটা মাথায় রাখার দরকার নেই। এটা একেবারেই আমরা আয়নিক বন্ড এবং কোভ্যালেন্ট বন্ড শেখার পরে কোভ্যালেন্ট বন্ডের যে রকম ধরনের স্ট্রাকচার এবং সেই স্ট্রাকচার করার জন্য তার নিজস্ব একটা পদ্ধতি, আমরা সেই পদ্ধতিতে এগোনোর চেষ্টা করছি। টোটাল ইলেকট্রন মিন্স তার মানে কার্বন 8টা করব এবং তার সাথে কানেক্টেড তিনটে অক্সিজেন বলছে আমরাও 8টা করব, এই টোটাল ইলেকট্রন। টোটাল ইলেকট্রন হলো 32। এবার চলে এসো ভি। ভি মানে কি? টোটাল নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন। টোটাল নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন অর্থাৎ যোজক ইলেকট্রনের সংখ্যা, অর্থাৎ বহিস্থ কক্ষে প্রত্যেকটি পরমাণু বা কনস্টিটিউয়েন্ট অ্যাটম, হাউ মেনি নাম্বার অফ ইলেকট্রন আর প্রেজেন্ট ইন দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাটম ইন এ ভ্যালেন্স শেল। পরমাণুর বহিস্থ কক্ষে কয়টি করে ইলেকট্রন আছে প্রত্যেকটি পরমাণু, হিসেব সবাই জানি। কার্বনের বাইরে কটি ইলেকট্রন আছে? কার্বনের বাইরে কার্বন ইলেকট্রনিক কনফিগারেশন 6 atomic number, then 1s2, 2s2, 2p4, sorry 2p2. So how many number of electron are present in the valence shell of carbon? There is 4 electron, 2 plus 2, 2 plus 2. So in place of V for the carbon put 4. এবার রইল অক্সিজেনের কথা। তিনটি অক্সিজেন আছে, অক্সিজেনের বাইরে কত করে? অক্সিজেনের অ্যাটমিক নাম্বার 8, 1s2, 2s2, 2p4, তার মানে অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন হলো 6। তাহলে 3 into 6। এর পরেও কিন্তু আরো ঘটনা, আরো কিছু ব্যাপার আছে। সেই ব্যাপারটা হলো এই মূলকগুলি যদি চার্জ ক্যারি করে তাহলে সেটা তোমার কাউন্টিং এ আনতে হবে। এই র্যাডিক্যালের চার্জ তোমাকে কাউন্টিং এ আনতে হবে। যেমন কার্বনের এখানে -2 করেছে, যদি মাইনাস থাকে চার্জে তার মানে এক্সেস ইলেকট্রন আছে, সেটা অ্যাড করতে হবে এখানে। যদি প্লাস থাকতো, ধরা যাক এটা অ্যামোনিয়াম হতো, তাহলে NH4 +1, তার মানে 1 কে আমরা তখন মাইনাস করতাম, তাহলে আলটিমেটলি V হলো 24। আশা করি বোঝাতে গেছে যে টি এবং ভি করে কি করে পেলাম। টি হচ্ছে টোটাল অ্যাচিভ ইলেকট্রন এবং ভি হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন। কার্বনের ভ্যালেন্স ইলেকট্রন 4টি, 3টি অক্সিজেনের 6টি করে ভ্যালেন্স ইলেকট্রন এবং তাদের চার্জ সেটাও আমাকে যোগ করতে হবে। যদি নেগেটিভ হয় তাহলে পজিটিভ অ্যাড করতে হবে, আর যদি পজিটিভ হয় তাহলে সেটা সাবট্রাক্ট করতে হবে। স্ক্রিনশট নিয়ে নাও এই জায়গাটা, ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ গুরুত্বপূর্ণ। এরপর আমরা যে জায়গাটায় আসবো সেটা হলো এস। এস এর ফর্মুলা আমরা বলছি টি মাইনাস বি। তার মানে এস মানে হচ্ছে শেয়ার পেয়ার ইলেকট্রন, অর্থাৎ বন্ধন জোড়ে ইলেকট্রনের সংখ্যা, means the electron present in a bond formation after the formation of bond. That means the formula is T minus B. So here the S is 32 minus 24. So that means it is 8. Now we want to find out the unshared pair of electrons. So for the number of electron present in the unshared pair or unshared pair of electron, অর্থাৎ
যেটি বন্ধনে অংশগ্রহণ করেনি এমন ইলেকট্রনের সংখ্যা আনশেয়ার্ড, অর্থাৎ যেটা শেয়ার করা হয়নি, যেটা বন্ধনে যায়নি, পড়ে আছে ইলেকট্রন, এমন ইলেকট্রনের সংখ্যা যদি বার করতে হয় তাহলে সেটা হলো ইউ। আর ইউ এর ফর্মুলা ভি মাইনাস এস। ভি এর ভ্যালু কত? 24। এস এর ভ্যালু কত? 8। দেন ইউ হচ্ছে 16। তাহলে এস হলো 8, ইউ হলো 16। এইবার আমরা স্ট্রাকচারের দিকে মন দেব। এখন স্ট্রাকচার করতে গেলে এটা স্ক্রিনশট নিয়ে নেবে। স্ট্রাকচার করতে গেলে আমাদের যেটা বুঝতে হবে যে এদের মধ্যে সেন্ট্রাল অ্যাটম হলো, এদের এই কার্বনেটের সেন্ট্রাল অ্যাটমটি হলো কার্বন। তো কার্বনকে মাঝখানে রেখে আমরা অক্সিজেনকে তার সাথে কিভাবে কানেক্ট করব সেটা বুঝতে হবে। তো আমরা তো অলরেডি শেয়ার পেয়ার 8 পেয়ে গেছি। প্রাথমিক বা ইনিশিয়ালে আমরা 3টি অক্সিজেনকে কার্বনের সাথে সিঙ্গেল বন্ডে কানেক্ট করে দেব, এটাই নিয়ম। প্রথমে প্রত্যেককে সেন্ট্রাল অ্যাটমের সঙ্গে সিঙ্গেল বন্ডে কানেক্ট করে দাও। দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। তো এরপর তাহলে যদি এর সাথে কানেক্ট করে দেওয়া হয় তাহলে নাম্বার অফ ইলেকট্রনস কটা ইউজ হয়ে গেল অলরেডি ফর দ্য বন্ডিং বা বন্ধনের জন্য? 2, 4, 6। সো দেয়ার ইজ 6 ইলেকট্রন অলরেডি ইউজ। তাহলে কটি ইলেকট্রন আছে শেয়ারে? 8টা। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, আমি এইভাবেই কার্বনেটকে আঁকলাম কেন? দেখো, আস্তে আস্তে করতে করতে একটা তো মোটামুটি কনসেপ্ট চলেই আসে যে কার্বনেটের শেপ বা এই ধরনের, সেই জন্য আমি হয়তো ঠিক শেপটাই এঁকেছি, যেটা ট্রাইগোনাল প্ল্যানার কার্বনেটের শেপ। তোমার যদি স্ট্রাকচার উদ্দেশ্য থাকে তাহলে শেপ নিয়ে আমি আবার বললাম, শেপ নিয়ে এই মুহূর্তে মাথা ঘামানোর দরকার নেই, তুমি স্ট্রাকচার দিয়ে কনসেন্ট্রেট করো। এবং স্ট্রাকচার দেখার জন্য তুমি যে কোনোভাবে যদি এই কার্বনেটের শেপটা অন্যরকমও করতে পারো তাহলে যে তুমি করতে পারো, কিন্তু তুমি যে ক্লাসে আছো সেখানে যেহেতু শেপও এরপরে শেখানো হবে তাই চেষ্টা করা হবে যাতে ঠিক শেপটা রাখা। হোয়াট এভার, এখন এইটা হলো কার্বন এবং তার সঙ্গে 3টি অক্সিজেন কানেক্টেড হয়ে আছে। তো আমার 2, 4, 6 কমপ্লিট হয়ে আছে। আমি যে কোনো একটি অক্সিজেনকে আমায় 8 করতে হবে, ডাবল বন্ড করে দেবো, তাহলে হয়ে গেল আমার 8টি শেয়ার পেয়ার ইলেকট্রনের ব্যবহার। ওকে, now the number of unshared paired electron is 16. 16টি আনশেয়ার্ড ইলেকট্রন আমাকে ইউজ করতে হবে এই অক্সিজেন গুলির মধ্যে। তো আনশেয়ার্ড ইলেকট্রন যদি আমাকে ব্যবহার করতে হয় তাহলে দেখো এই অক্সিজেনের 2 এবং 2, 4 অলরেডি 4টি বাইরে আছে, আমি তো 8-এর বেশি করতে পারবো না। তো 4 আছে যখন, আমি এখানে 4টেই ইলেকট্রন দিতে পারবো। তাহলে 4 এবং 4, 8, 4 + 4, 8। সো অক্সিজেন কমপ্লিটেড ইটস অক্টেট। দেখো কার্বনের কিন্তু অক্টেট হয়ে আছে, 2, 4, 6, 8 সেন্ট্রাল অ্যাটম অক্টেট করে ফেলেছে। তো অক্সিজেনের 2 + 2, 4, আর এই 4টি ইলেকট্রন বসালাম, 4 + 4, 8। এই অক্সিজেনের 2টি হয়ে আছে, তার মানে 1, 2, 3, 4, 5, 6। তাহলে 2 আর 6, 8। তাই এই অক্সিজেন 8, এই অক্সিজেন 8, কার্বন অলরেডি 8, এও 2, তার মানে 6টা বসাবো, 1, 2, 3, 4, 5, 6, 8। তাহলে এবার তুমি আনশেয়ার্ড কটা বসিয়েছো, মজাটা দেখো। 6 + 6 কত হলো? 12। 12 + 4 কত হলো? 16। তোমার মিলে গেছে আনশেয়ার্ডের সাথে। ঘুরিয়ে যদি পাবো তোমার আনশেয়ার্ডের সাথে এটা মিলে গেল, তার মানে আমি ঠিক পথে চলেছি। তাহলে শেয়ার্ড এবং আনশেয়ার্ড যদি আমরা মিলিয়ে দিতে পারলাম তাহলে আমরা মোটামুটি ভাবে কার্বনেটের একটা শেপের দিকে চলে এলাম। তো এই অবস্থায় আমি তার মাথায় 2 - চার্জটা বসিয়ে দিলাম। তো এখন এরপর যে প্রশ্নটা আসতে পারে যে স্যার এইটা তো একটা ওভারঅল কার্বনেটের শেপ দেখালেন, কিন্তু এই চার্জ -2টা অ্যাকচুয়ালি কাদের? কার্বনের, অক্সিজেনের, নাকি সবার? নাকি সবাই মিলে
কেউ কিভাবে আছে, -1 কার যদি ভাগ করে থাকে বা কিরকম ভাবে এরা রয়েছে, এটা বোঝা দরকার। অর্থাৎ প্রত্যেকটি কনস্টিটিউয়েন্ট, প্রত্যেকটি মেম্বারের এক এক করে নিজেদের চার্জকে বের করাটা প্রয়োজনীয়। এইটা করার জন্য আমরা আমাদের স্টেপ নাম্বার 2 এ ব্যবহার করব। আমাদের স্টেপ নাম্বার 2 আমরা অলরেডি তোমরা স্ক্রিনশট হয়তো নিয়ে ফেলেছো স্টেপ 1 এর। আবার বলছি, স্টেপ 1 এর পরে আমরা স্টেপ 2 তে যাব। অলরেডি তোমরা স্টেপ 1 এর স্ক্রিনশট নিয়ে নাও। সো ফর্মাল চার্জ বার করতে হবে আমাদের। এর জন্য স্টেপ 2 তে আমরা ফর্মাল চার্জ বার করব। ফর্মাল চার্জ মানে এই প্রত্যেকটা কনস্টিটিউয়েন্ট পরমাণু বা অ্যাটমের আসলে তারা কি চার্জ ক্যারি করছে এককভাবে, সিঙ্গেল ওয়েতে তারা কি কি চার্জ ক্যারি করছে সেটা বোঝা দরকার। তার জন্য স্টেপ 2 হলো ফর্মাল চার্জ। ফর্মুলা কি ফর্মাল চার্জের? কিভাবে বার করব প্রত্যেকের? V - L - S/2। ভি কি? ভি হচ্ছে যার ফর্মাল চার্জ বার করবে তার ভ্যালেন্স ইলেকট্রনস বা যোজক ইলেকট্রনের সংখ্যা, যার ফর্মাল চার্জ বার করছো তাতে কত যোজক ইলেকট্রন আছে। ভি হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রনস। এল হলো নাম্বার অফ ইলেকট্রনস ইন লোন পেয়ার, তার নিঃসঙ্গ জোড়ের কতগুলি ইলেকট্রন আছে। নিঃসঙ্গ মানে যেটা বন্ধন জোড়ে পার্টিসিপেট করেনি সেই ইলেকট্রনের সংখ্যা, সোজা হিসেবে। আর এস হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস ইন শেয়ার্ড পেয়ার, অর্থাৎ বন্ধন জোড়ে ইলেকট্রনের সংখ্যা কটি সেটাও সমানভাবে ইম্পর্টেন্ট। এখন আমরা কার্বনেটের এই ক্ষেত্রে প্রত্যেকের যদি ফর্মাল চার্জ বার করতে চাই, আমরা যদি ভাবি যে এই অক্সিজেনের গুলির ফর্মাল চার্জ বার করব, তাহলে এ, বি এবং সি কার্বন বলে, অক্সিজেন বলে আমরা এদেরকে চিহ্নিত করব। তো দেখা যাক কি করা যায়। আমরা প্রথমে বি অক্সিজেন, যার বি অক্সিজেন যেটি ডবল বন্ডে রয়েছে, সেই ডাবল বন্ডের অক্সিজেনের ফর্মাল চার্জটা বার করব। তাহলে ফর্মুলা আমরা বলে দিয়েছি অলরেডি, V - L - S/2। তাহলে এই অক্সিজেনটির ফর্মাল চার্জ কত? Hc। তো অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন উই অলরেডি ডিসকাস ইট, যে অক্সিজেনের বাইরে বহিস্থ কক্ষে 6টি ইলেকট্রন থাকে, তাহলে ভি এর জায়গায় 6 বসাবো। ইলেকট্রনস ইন শেয়ার্ড লোন পেয়ার, তাহলে 1টি 2টি 3টি 4টি, পরিষ্কার দেখা যাচ্ছে 4টি ইলেকট্রন বসিয়ে দাও। বন্ধন জোড়ে ইলেকট্রনের সংখ্যা কটি? সে ডাবল বন্ডে আছে 1 2 3 4, তাহলে 4/2 বসিয়ে দাও। ওভারঅল ক্যালকুলেশন করলে এর ফর্মাল চার্জ হয় 0। 6 - 4 - 2 6 - 4 - 2, that is equal to 0. That means this oxygen carries zero charge. তাহলে এর যদি চার্জ 0 হয়, আমরা এ অক্সিজেনটির এবার ফর্মাল চার্জ বার করে দেখব। দেখো এ এবং সি, একটা কথা বলি, দেখতে কিন্তু একই রকম। আমাদের আলাদা করে এসি বার করার কোনো দরকারই নয়, কারণ কার্বনের সঙ্গে এও সিঙ্গেল বন্ডে, এই অক্সিজেনও সিঙ্গেল বন্ডে, এরও বাইরে 6টি ইলেকট্রন, এরও বাইরে 6টা ইলেকট্রন। অর্থাৎ তুমি এ করো আর সি করো, বিষয় তোমার একই। এদের দুজনেরই ফর্মাল চার্জ একই বেরোবে, কারণ এদের স্ট্যাটাস, এদের থাকার অবস্থা একই রকম। তো আমি আলাদা করে এ সি করছি না, এ এবং সি দুজনের জন্যই করছি। তাহলে ফর্মাল চার্জ এদের ক্ষেত্রে কি হবে? V - L - S/2 করলে ভি এর ভ্যালু 6 বসাবো। এই ক্ষেত্রেও লোন পেয়ার 1 2 3 4 5 6, লোন পেয়ার ইলেকট্রন 6 বসাবো। শেয়ার পেয়ারে 2 বসাবো, কারণ একটা করে সিঙ্গেল বন্ড, ওদের প্রত্যেককে আলাদা করে গুনবো। তাহলে 2/2
টোটাল চার্জ হলো -1। এবার তো আমরা বিষয়টা আস্তে আস্তে বুঝতে পারছি। আমি আরেকবার ছোট্ট করে কার্বনেটের স্ট্রাকচারটা এঁকে নিতে চাইছি। এখানে 1 2 3 4 5 6, এখানে ডাবল বন্ডেড অক্সিজেন 1 2 3 4, এখানে 6টি ইলেকট্রন 1 2 3 4 5 6। চার্জ কি বেরোলো? এর চার্জ বেরোলো 0। বাঁদিকে বি অক্সিজেনটি এটা বেরোলো -1 আর এটাও বেরোলো -1, তাই তো -2 বেরিয়েছে, তাই তো CO3 -2 বেরিয়েছে। CO3 2- এর এটাই হলো স্ট্রাকচার। এবার একটু আলাদাভাবে যদি ভাবতে চাই, এগুলো পরবর্তীকালে আমরা আলোচনার মাধ্যমে জেনিথ ক্লাসেই করব, একমাত্র জেনিথ ক্লাসেই করব। সেটা হলো এই কার্বনেট আসছে, এই কার্বনেট, এই যে র্যাডিক্যাল, এটা কার্বনিক অ্যাসিড, সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, সব জায়গায় কার্বনেট আছে। তো এই যে কার্বনেট র্যাডিক্যালটা কিভাবে আসছে বা এখান থেকে কি করে কার্বনিক অ্যাসিড করব আমরা জানি না যে কার্বনিক বা কার্বনেট কোনটা থেকে কি করতে চলেছে, কিন্তু আমরা এদের মধ্যে একটা ছোট্ট রিলেশন, একটা ছোট্ট সম্পর্ক আমি আপাতত বলে যেতে চাইছি এই ক্লাসটার মধ্যে। সেটা হচ্ছে, দেখো কার্বনিক অ্যাসিডের স্ট্রাকচারটা, এইটা কার্বনিক অ্যাসিডের স্ট্রাকচার 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। কি দেখছো? এই H যখন জলীয় দ্রবণে বিয়োজিত হয়েছে বা when it is dissolved in water it dissociate 2H+ ion, তাহলে এই যে বন্ধন জোড়ের ইলেকট্রন, এখানে তো দুটি ইলেকট্রন হয়েছে, সেই দুটি ইলেকট্রন তো H কে দিয়ে গেছে। আমি যদি ধরে নিই যে এই কার্বনেটটা কার্বনিক অ্যাসিড থেকে হয়েছে, তাহলে এটা তো আমরা বলতে অসুবিধা নেই। তাহলে এই যে দুটি ইলেকট্রন এখন এই অক্সিজেনের কাছে চলে আসবে, দুটিও হলো না, একটি তো ওর নিজে, একটি হাইড্রোজেনের। তাহলে তার জন্যই তাকে এই মাইনাস চার্জটা ক্যারি করতে হচ্ছে। সেম ঘটনা এই, অর্থাৎ কেউ একজন, সেটা কার্বনিক অ্যাসিডের হাইড্রোজেন হতে পারে, সোডিয়াম কার্বনেটের সোডিয়াম হতে পারে, ক্যালসিয়ামের সে আয়নিক হোক কোভ্যালেন্ট, কেউ তো দিয়েছে, সেই এক্সট্রা ইলেকট্রনের চার্জটাই তাকে ক্যারি করতে হচ্ছে। এর ক্ষেত্রে সেটা করতে হচ্ছে না, তাই কার্বনেট থেকে কার্বনিক অ্যাসিড, সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট সব করতে পারবে বাড়িতে চেষ্টা করে। এই হলো আমাদের দুটি স্টেপ। সো এবার কার্বনেটের পরে আরেকটা রেডিক্যালের জন্য দেখা যাক আমরা কি করতে পারি। এইভাবে এই প্রসেসটাকে ফলো করি। খুব তাড়াতাড়ি আমরা স্টেপ 1 এবং 2 করব নাইট্রেটের জন্য। স্টেপ 1 এবং 2। স্টেপ 1 কি বলা হয়েছিল? স্টেপ 1 এ আমরা টোটাল ইলেকট্রন বার করব, টোটাল নাইট্রোজেন 8, একইভাবে 3টি অক্সিজেন 8, তাহলে হলো 32 বা 32। আচ্ছা, ভ্যালেন্স ইলেকট্রন, নাইট্রোজেনের বাইরে 5টি, 3টি অক্সিজেন আছে 6টি করে, এবং -1 একটি চার্জ, তাহলে সেটা অ্যাড হবে, তাহলে একইভাবে 24। তাহলে S এক্ষেত্রে কত? S এক্ষেত্রে S = T - V, তাহলে 32 - 24 that is 8, আর U হচ্ছে V - S, একইভাবে 24 - 8 করলে হবে 16। ঠিক যেভাবে কার্বনেট করেছে একই রকম। এখানে শুধু নাইট্রোজেন আছে, ওখানে কে ছিল? কার্বন। নাইট্রোজেনের বাইরে শুধু 5টি ইলেকট্রন চলে এসেছে এবং একটি চার্জ মাত্র। এটাই শুধু কার্বনেট এবং নাইট্রেটের মধ্যে মূল ডিফারেন্সটা। তো আমাদের ক্ষেত্রে আমরা কিন্তু এই জায়গাটা বোঝার চেষ্টা করব যে এবার একই রকম ভাবে যদি নাইট্রেটকে আমরা মুভ করাই, আমরা যেভাবে দেখেছি যে 8টি ইলেকট্রন, তো নাইট্রোজেনকে আমরা সেন্ট্রাল অ্যাটম ধরে যদি ভাবনা চিন্তা করি, তাহলে নাইট্রোজেন যদি সেন্ট্রাল অ্যাটম হয়, তাহলে একটি অক্সিজেনের সঙ্গে এবং প্রথমে
ইনিশিয়ালি বা প্রাথমিকভাবে আমরা তিনটি অক্সিজেনকে নাইট্রোজেনের সঙ্গে সিঙ্গেল বন্ডে কানেক্ট করব, যেভাবে আমরা কার্বনেটে গিয়েছি ঠিক সেইভাবে। তো প্রাথমিকভাবে যদি আমরা তিনজনকেই একটি করে সিঙ্গেল বন্ডে কানেক্ট করে দিই, তার মানে 8টার মধ্যে 6টা খরচ করে ফেললাম, রইল কটা? 2টো। তার মানে out of the 8 electron 6 electron are shared by the 3 electron. Now there is 2 electron, rest of the electron, যেটা তোমরা যে কোনো একটা অক্সিজেনের ডাবল বন্ড ওয়াইজ পুট করে দাও, তাহলে আমরা 8 পেয়ে গেলাম। তাহলে 2 + 2 4, 4 2 6, 2 8, তাহলে শেয়ার্ড ইলেকট্রন অলরেডি ইউজড। এবার হইলো আনশেয়ার্ড এর কথা। চলো 16 খানাকে কিভাবে প্লেস করব? 16 ইলেকট্রন। আমরা জানি এই অক্সিজেন 2 + 2 4 হয়ে গেছে, তাহলে আর কটা চাই এই অক্সিজেন অক্টেট করতে? আর 4টি ইলেকট্রন চাই। সো পুট ইট, so 4 + 4 8. now this side, now come in this side. এই অক্সিজেনের ক্ষেত্রে অলরেডি একটা সিঙ্গেল বন্ড হয়ে গেছে, তাহলে আর 6টা ইলেকট্রন চাই। so 2 + 6, 2 6 8, তাহলে এরও 8 ইলেকট্রনস আমরা দেখতে পাচ্ছি। তাহলে এরও 8 অক্টেট, ওরও 1 অক্টেট। আমাকে তো অক্টেটটা দেখাতেই হবে। নাইট্রোজেনও কিন্তু অক্টেট করে আছে, 2 2 4 আর 2 6 আর 2 8। তাহলে এই অক্সিজেনের ক্ষেত্রে দেখি এরও 2, তার মানে আমি করব 6টা। তাহলে এবার দেখো 6 + 6 12 + 4 16, সব ঠিক আছে, ঠিক এরকমই হলো। তো আমি যদি নাইট্রেট মাইনাস চার্জ বসিয়ে দিই, খুব ভালো স্যার, একইভাবে এগোচ্ছে। তো আমিও দেখছি একইভাবে এগোচ্ছে। আমরা সমস্যা তো খুঁজতে চাইছি না, আমরা চাইছি না কোনো সমস্যা হোক। দেখি স্টেপ নাম্বার 2 তে চলে আসে। স্টেপ নাম্বার 2 আমাদের শিখিয়েছে প্রত্যেকে ফর্মাল চার্জ বার করতে। তাহলে আবার সেইভাবেই যদি এই অক্সিজেনটাকে আমরা এ অক্সিজেন এবং এই দুটিকে বি এবং সি যথাক্রমে দেখে ফেলি এবং এদের চার্জ আমরা বার করার চেষ্টা করি। ধরা যাক এ অক্সিজেনের আমরা ফর্মাল চার্জ বার করব, তাহলে ফর্মুলা সেই V - L - S/2। তাহলে V কত? এখানে ভ্যালেন্স ইলেকট্রন কত? অক্সিজেনের 6, লোন পেয়ার অফ ইলেকট্রন, নাম্বার অফ ইলেকট্রন ইন লোন পেয়ার 1 2 3 4, পুট ইট। শেয়ার পেয়ার 1 2 1 2 2 2 4, তাহলে শেয়ার পেয়ারের জায়গায় 4 বসিয়ে এখানেও কিন্তু ফর্মাল চার্জ এই অক্সিজেনের ক্ষেত্রে 0 পেলাম। তোমরা বলবে সব ঠিকঠাক এগোচ্ছে স্যার, কার্বনেটের মতোই তো ঠিক এগোচ্ছে। ঠিকই তো, আমি তো তাই বলছি, কার্বনেটের মতোই এগোচ্ছে। এরপর আমরা দেখি এই দুটো অক্সিজেনের ক্ষেত্রে, এই দুটো অক্সিজেন যখন দেখব একই রকম স্ট্যাটাস। আমি বলেছি আলাদা করে আমরা কাউন্ট করব না, আমরা দুটি অক্সিজেনকেই একই রকম ভাবে দেখতে পাচ্ছি যে নাইট্রোজেনের সঙ্গে একই রকম, একই অবস্থায়, একই সিঙ্গেল বন্ডে, একই লোন পেয়ার অফ ইলেকট্রন নিয়ে রয়েছে। তাই আলাদা করে খাচ্ছি না, বি আর সি কে একসঙ্গে দেখাচ্ছি। তো ফর্মাল চার্জ এই দুটি অক্সিজেনের ক্ষেত্রে V 6, লোন পেয়ার অফ ইলেকট্রন L এর জায়গায় 6, আর শেয়ার পেয়ার হচ্ছে একটি বন্ধন মানে S এর জায়গায় 2, তাহলে -1। সমস্যাটা এইবার, এতক্ষণ তো সবই সঠিক চলছিল স্যার, এটা কি হলো? আপনার কথা অনুযায়ী এই ডাবল বন্ড 0, ঠিক আছে। এখন বিপদ হলো স্যার -1 যদি দুজনকেই বসাতে হয়, তাহলে সরি এখানে নাইট্রোজেন হবে -1 যদি দুজনকেই বসাতে হয়, তাহলে তো স্যার NO3 এর চার্জ হয়ে যাবে -2, কিন্তু NO3 এর চার্জ তো -1। এলো কোথা থেকে? এই এক্সট্রা চার্জটা কোথা থেকে এলো, কিভাবে এলো, এটা বুঝতে হবে। এটা বোঝার নামই হচ্ছে স্টেপ 3। আমরা যাকে স্টেপ 3 বলছি, আমি বলেছিলাম যে আমরা বেশ কয়েকটি স্টেপ নেব, 1 আর 2 কমপ্লিট, এটা আমার স্টেপ 3। কিভাবে করব? ভাই প্রথমে তোমরা যে কোনো একজনকে -1 বসিয়ে দাও, যে কোনো একজনকে, কারণ NO3 -1 আছে। আমি ধরলাম একেই -1 বসিয়ে দিলাম, একে বসালাম। এবার তোমরা খুব ভালো করে একটা জিনিস লক্ষ্য করো, আমরা দেখার চেষ্টা করব যে এদের নাম্বার অফ ইলেকট্রন অ্যাকচুয়ালি কটা প্রত্যেকটা পরমাণু। এই দেখো অক্সিজেন, দেখো 1 2 3 4, এইখানে বন্ডের এদিকে একটা, এদিকে একটা, কারণ বন্ড শেয়ার করেছে। তাহলে অক্সিজেনের নিজস্ব ইলেকট্রন 6টাই থাকার কথা, কোনো অসুবিধা নেই। বোঝা গেল? 1 2
3 4 চারটে বাইরে আর বন্ডিং এ দুটো, তাহলে 6টা। এই অক্সিজেন দেখো 1 2 3 4 5, আগে নাইট্রোজেন দেখি। আচ্ছা এই অক্সিজেনটা আগে দেখি, -1 যার 1 2 3 4 5 6, আর এই দিকেরটা একটা, 7টা। হ্যাঁ 7টা বলেই তো -1, 7টা বলেই তো -1 চার্জটা, এক্সট্রা ইলেকট্রনটা আছে বলেই তো চার্জটা হয়েছে। এবার তাহলে একে দেখি 1 2 3 4 5 6 আর 7, এর তো কোনো চার্জ আমরা বসাইনি। আবার নাইট্রোজেনের ক্ষেত্রে দেখো 1 2 3 4, যদি বন্ডিং এর ইলেকট্রন একটা করে নাইট্রোজেনে ধরা হয় তাহলে 4টে বন্ডে 4টে ইলেকট্রন, নাইট্রোজেনে তো 5টা ইলেকট্রন থাকার কথা, একটা কম এলো কোথা থেকে? তার মানে নাইট্রোজেনের একটি কম, এই অক্সিজেনের একটি বেশি, এই হচ্ছে সমস্যা। নাইট্রোজেনের একটি কম আর অক্সিজেনের একটি বেশি। এই সমস্যা মেটানোর জন্য আমরা যে পদ্ধতি স্টেপ 3 নিয়েছি তার নাম কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড, বাংলায় যাকে বলা হয় অসমযোজী বন্ধন। কি বলেছে? একটি পরমাণু থেকে both of the bonded pair electron coming from the same atom, তাহলে আমি যদি এই নাইট্রোজেন থেকে এই অক্সিজেনের দিকে একটা অ্যারো মেরে দিই, বিষয়টা তো খুব পরিষ্কার। তাহলে দুটি ইলেকট্রন যদি নাইট্রোজেনের ইউজ হয় তাহলে 1 2 3, এবং এই দুটি ইলেকট্রনে এখন নাইট্রোজেনের কাউন্ট হবে তাহলে 5, নাইট্রোজেনের 5 মিলে যাচ্ছে, অক্সিজেনের 1 2 3 4 5 6 আর কিছু নেই, অক্সিজেনের 6 মিলে গেল। নাইট্রোজেনের 5, অক্সিজেনের 6, এই অক্সিজেনের তো 6 আগেই মিলিয়েছি, আর -1 চার্জটা এসছে এক্সট্রাক্টের জন্য। এটা যদি নাইট্রেট হয় তাহলে তো এটাও বোঝা গেল যে নাইট্রিক অ্যাসিড স্যার এইটা হওয়া উচিত 1 2 3 4, এবং হাইড্রোজেন যে নাইট্রিক অ্যাসিড হয়তো দুটি তার বন্ডের পেয়ারটা ভেঙে H+ হয়ে বেরিয়ে গেল, তাই তো নাইট্রোজেনের বাইরে 6টি ইলেকট্রন দেখছি, যার মধ্যে 5টি ওর একটি হাইড্রোজেনের দেওয়া, অ্যাকচুয়ালি 7টা দেখছি একটি হাইড্রোজেনের দেওয়া, যেটার জন্য ওর -1 চার্জটা দেখতে পাচ্ছিলাম। এর তো উত্তর পাচ্ছিলাম না, একে কে দিয়ে গেল, এ হঠাৎ করে -1 দেখাচ্ছে কেন? তার কারণই হচ্ছে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড, যেটা হয়তো অন্য কোনো দিন এই জেনিথ ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের সাথে। তার ততক্ষণ দেখতে থাকো জেনিথ ক্লাস।